Good evening. Good evening. ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। তো ক্লাস লেট হলো, ক্লাস মিস যাবে না, এটা প্রমিস। তোমাদের এক্সাম অবধি ক্লাস কন্টিনিউ থাকবে, বাট তোমাদের যে ক্লাসের প্রতি এতটা ইন্টারেস্ট, এটা দেখে সত্যি ভালো লাগলো। যে ক্লাসের জন্য অনেক স্টুডেন্ট মেসেজ করছিল, বাট টাইম ম্যানেজ করতে একটু লেট হয়ে গেছে। তো ভালো, এখন সবাই ফ্রি আছো, ক্লাস একদম তোমরা এনজয় করো। তো আজকের সেশন আমরা স্টার্ট করছি ডে 7। আজকে 7 নং ক্লাস, অলরেডি আমাদের 6টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে ডিসকাস করব। সঙ্গে যেগুলো যেগুলো আমাদের এক্সামের জন্য ডিরেক্টলি ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো আমরা 5 স্টার ওয়ালা কোশ্চেনগুলো আমরা সলভ করব। সঙ্গে আমরা কিছু ট্রাই করবো রিজনিং কোশ্চেন সলভ করতে। সঙ্গে আমরা ট্রাই করবো কিছু জেনারেল নলেজ সলভ করতে। তো আজকের ক্লাসে কম্বাইন থাকবে সব কিছু নিয়ে, নার্সিং ডোমেন, নন নার্সিং পার্ট সবগুলো নিয়ে আজকে ক্লাসে ডিসকাশন থাকবে। তো তোমরা যারা এখনো ক্লাসে জয়েন করনি বা যাদের কাছে এখন ইনফরমেশন চাইনি, কাইন্ডলি তোমরা জয়েন করে নাও, ক্লাস স্টার্ট করে নেব। থ্যাংক ইউ অমরেশ। গুড ইভিনিং। আচ্ছা, পিকচার ক্লিয়ারিটি, সাউন্ড সব ঠিকঠাক আছে তো? ওকে, ঠিক আছে। তো আমরা ক্লাস স্টার্ট করছি। আজকের ক্লাস, আজকের ডে 7 ক্লাস, মিশন সিরিজ, যেটা আমরা স্টার্ট করেছিলাম। মিশন সিরিজ, মিশন আমাদের সিএইচও হোক বা গভর্নমেন্ট জব হোক বা স্টাফ নার্স হোক, যেটাই হোক, মিশন আমাদের একটাই, যে আমাদের এক্সাম ক্র্যাক করতে হবে। আজকের অবজেক্টিভ, সিলেকশন ইজ নট লাক, ইট ইজ দ্য রেজাল্ট অফ ডিসিপ্লিন, রিভিশন অ্যান্ড কনসিস্টেন্সি। দেখো, আমি আমার লাইফে একটা জিনিস আমি খুব ফলো করি, মেনটেন করি, যে কনসিস্টেন্সি। যে আমি ক্লাস স্টার্ট করলাম, আমি 2-3টে ক্লাস নিলাম, তারপরে স্টপ করে দিলাম। আমি সিলেবাস স্টার্ট করলাম, পুরোটা কমপ্লিট করলাম না। আমি কোনো একটা কাজ স্টার্ট করলাম, অনেক কিছু প্রবলেম আসলো, তারপরে আমি স্টপ করে দিলাম না। আমার লাইফে আমি সবচেয়ে বেশি আমি মেনটেন করি, ফলো করি কনসিস্টেন্সি, ডিসিপ্লিন। দুটো জিনিস আমি খুব মেনটেন করি। আলটিমেটলি কি হয়, রেজাল্টটা কিন্তু 100% শিওর থাকে। সেখানে অনেকে যে আমার লাকে নেই, আমার ভাগ্যে নেই, এটা আমার সঙ্গে হওয়ার ছিল না, এটা আমার সময় ভালো না, না, এমন কিছুই না। কারোরই সময় ভালো বা খারাপ এমন কিছুই হয় না। পুরোটাই ডিপেন্ড করে আমাদের ওয়ার্কের উপরে, আমাদের যে এফোর্ট কতটা আমরা দিচ্ছি। আমি এফোর্ট দেবো না, আমি এক্সামের জন্য প্রিপারেশন নেব না, এক্সামের পরে আমি আমার ভাগ্যের দোষ দেবো, আমার লাকে নেই, আমি অন্যদেরকে বলবো যে তোর লাক ভালো, তুই পেয়ে গেলি, আমি পেলাম না, না। এইভাবে এইভাবে আমাদের কি হয়, আমরা জাস্ট একটা সেফ জোন আমরা ক্রিয়েট করছি আমাদের মাইন্ডের মধ্যে, একটা মাইন্ড সেট আপ করছি, একটা সেফ জোনের মাইন্ড সেট আপ করছি। আলটিমেটলি এই মাইন্ড সেট আপ কিন্তু আমাদের লাইফের জন্য হার্মফুল। একটা কথা কি, আমরা যখন সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিই তখন সেটা বেটার, বাট সময় যদি আমাদেরকে চেঞ্জ করে তখন কিন্তু ভীষণ এটা বাজেভাবে হয়, ঠিক আছে? তো লাক বলতে এমন কোনো কিছুই না। লাকটা কনভার্ট হয় যখন আমি ডিসিপ্লিন মেনটেন করি, আমি যদি কনসিস্টেন্সি মেনটেন করি, আমি যদি রিভিশন মেনটেন করি, তখন আমার লাক কিছুই থাকে না, ঠিক আছে? তখন আমি এক্সাম দিলাম, আমি সিলেক্ট হলাম, আমি কোনো একটা কাজ স্টার্ট করলাম, আমি সাকসেস হলাম। এটা সবটাই কি একটা ডিসিপ্লিনের উপরে, একটা কন্টিনিউ বেসিস, একটা রিভিশনের উপরে, একটা কনসিস্টেন্সির উপরে, যে আমি কন্টিনিউ বেসিস আমি স্টার্ট করলাম, না হওয়ার তো কোনো কথাই নেই। তো এই জিনিসগুলো লাইফে খুব ইম্পর্টেন্ট, খুব ভ্যালু। এই জিনিসগুলা যখন আমরা প্রায়োরিটি দেবো, এই জিনিসগুলোকে যখন আমরা ফোকাস করবো, যখন আমরা কোনো একটা কাজের প্রতি ডিসিপ্লিন মেনটেন করবো, দেখবে যারা ডিফেন্সের লোক আছে ওরা কিন্তু খুব ডিসিপ্লিন মেনটেন করে। তো লাইফে ডিসিপ্লিন মেনটেন করা কিন্তু এটা খুব, আমি ক্লাস নেবো মানে আমি ক্লাস নেবো, এমন না যে আমি একদিন ক্লাস নেব, আমি 3 দিন ক্লাস নেব না, কনসিস্টেন্সি একটা থাকতে হবে। তাহলে কি হবে, তোমার মাইন্ডের মধ্যে একটা তোমার ডিসিপ্লিন ক্রিয়েট হবে, ঠিক আছে? কেউ তোমাকে বলতে লাগবে না, এটা মানে নিজের মধ্যে একটা ক্রিয়েট হয়। তো ওই ক্রিয়েশনটা নিজেরই করতে লাগে, ঠিক আছে? তো আজকে যে ক্লাস, অডিও ভিডিও ক্লিয়ার, আজকে যে ক্লাস আমরা ফার্স্ট কোশ্চেন একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, কারণ 360 সবসময় একটু ইউনিক, একটু ডিফারেন্ট ক্যাটাগরির, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ট্রাই করে যে কোন কোশ্চেনটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং
মানে যতগুলো কোশ্চেন এক্সামে আসবে 50 কোশ্চেন আসবে, 50 কোশ্চেনই এক্সামের মধ্যে কমন করবে, এটা একদম কনফার্ম। বাট তোমাদের কি করতে লাগবে, তোমাদের জিনিসগুলো বুঝতে লাগবে, যে এমন না যে আমি সেটা কোনো জায়গা থেকে দেখে নিলাম মুখস্থ করলাম না, এগুলো হবে না। কনসেপ্ট সবসময় কি কনসেপ্ট তোমার যাতে রেশনাল যাতে ক্লিয়ার থাকে, তোমার যাতে কোশ্চেনের কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে, কনসেপ্ট বেস কোশ্চেন তোমার সলভ করতে লাগবে। তো আলটিমেটলি তখনই আমাদের কিন্তু জানা থাকবে। The first step of 5S focus on removing unnecessary items. This step is called set, shine, sort, sustain. First question and answer. ম্যাক্সিমাম স্টুডেন্টের আনসার সি। কাইন্ডলি যারা তোমরা লাইভ ক্লাসে আসো, যারা এখনো তোমাদের ক্লাসের ইনফরমেশন পাইনি, কারণ ক্লাসের টাইমটা দুবার চেঞ্জ হলো, তো ক্লাসের টাইম চেঞ্জ হলো। আমি একটা জিনিস বারবার বলছি যে তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করলে কি হয়, যখনই ক্লাস স্টার্ট হয় সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন বারের মধ্যে যে লাইভ ক্লাসের নোটিফিকেশনটা কিন্তু চলে যায়, ঠিক আছে? তো যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে পরে নোটিফিকেশনটা পাবে, না হলে কিন্তু নোটিফিকেশন পাওয়া যায় না। তো যারা ক্লাসে এখন জয়েন হয়নি, কাইন্ডলি জয়েন করে নাও, কারণ অলরেডি আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেল। ফার্স্ট কোশ্চেন আনসার, দ্য ফার্স্ট স্টেপ অফ 5S ফোকাস অন রিমুভিং আননেসেসারি আইটেম। দিস স্টেপ ইজ কল্ড সেট, শাইন, সর্ট এন্ড সাস্টেন। তো এটা কি, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, 5S অফ হসপিটাল ম্যানেজমেন্ট, 5S অফ হসপিটাল ম্যানেজমেন্ট। তো এই 5S এর মধ্যে কি, আমরা যখনই কোনো মাল্টি স্পেশালিটি হসপিটালে ভিজিট করি বা কোনো তুমি দেখবে তোমার বাড়ির আশেপাশে যে আয়ুষ্মান আরোগ্য মন্দির অর্থাৎ হেলথ সাব সেন্টারটা আছে, এটা আগে কেমন ছিল, ঠিক আজ থেকে 10 ইয়ার্স ব্যাক, আজ থেকে 10 ইয়ার্স ব্যাক তুমি কোনো যদি সাব সেন্টারে যাও, তুমি প্রপার ফ্যাসিলিটিস তো দূরের কথা, তুমি মিনিমাম বেসিক জিনিসগুলো তুমি মানে থাকতো না। কারণ কি, এটা ডে বাই ডে চেঞ্জ হলো, ঠিক আছে? এটা ন্যাশনাল হেলথ পলিসির আন্ডারে যখন এলো 2017-তে, তখন এটা ডে বাই ডে চেঞ্জ হলো। এখানের মধ্যে ম্যান পাওয়ার ইনক্লুড করলো, এখানে লজিস্টিক্স ইনক্লুড করলো, এখানে ড্রাগস থেকে শুরু করে বেসিক কেয়ার থেকে শুরু করে সবগুলো এখানে অ্যাড করলো, ঠিক আছে? তো যখনই তুমি কোনো একটা আয়ুষ্মান আরোগ্য, তোমার বাড়ির পাশে যে 5 কিলোমিটার মধ্যে এমন অনেকগুলো হেলথ সাব সেন্টার অর্থাৎ আয়ুষ্মান আরোগ্য মন্দির পাবে, এগুলো যদি তুমি ভিজিট করে যাবে, খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই একটা সাজানো গোছানো। কেন? এটার রিজন কি, এই যে এটা এখান থেকে যে 5S অফ হসপিটাল, হসপিটাল বলতে পারি আমরা, আয়ুষ্মান আরোগ্য মন্দির বলতে পারি, যেখানে আমার বাড়িটাও কিন্তু, আমার ঘরটাও কিন্তু আমি সেই 5S এ কিন্তু আমি মেনটেন করতে পারি। এর মানে হচ্ছে গিয়ে সব জায়গায় সব জিনিস একটা প্রপার জায়গায় রাখা। তুমি যখন তোমার ঘরে থাকো, তোমার ঘরের জিনিস, তোমার বুকস একটা জায়গায় থাকবে, তোমার পেন একটা জায়গায় থাকবে, তোমার ড্রেস একটা জায়গায় থাকবে, তোমার কিচেন আইটেম একটা জায়গায় থাকবে। এমন না যে তোমার কিচেন আইটেম তোমার বেডরুমে থাকবে, এমন না যে তোমার বুকস থাকবে তোমার কিচেনে, না। তো সবকিছু কি একটা প্রপারলি সিস্টেমেটিক্যালি আমরা কিন্তু একটা সেট করি, ঠিক আছে? তাহলে কি হয়, এটা দেখতে জিনিসটা একটা গুড ভাইবস আছে, ঠিক আছে? তা এটাই হচ্ছে কি আমাদের 5S, ঠিক আছে? তো এই 5S এর মধ্যে আমাদের কি কি আছে, 5S এর মধ্যে আমাদের কি কি আছে, এই হচ্ছে কি আমাদের 5S। 5S কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট জানা, এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যদি আমি সিএচও বেস দেখি, সিএচও জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতো। 5S হচ্ছে 1 সর্ট। সর্ট কি, সর্ট হচ্ছে কি রিমুভ আননেসেসারি আইটেম, কিপ নিডেড আইটেম, রিমুভ আননেসেসারি আইটেম। হ্যাঁ, আমি যদি বলি যে এখন এই যে এই প্যাকেটটা, ঠিক আছে, এই যে প্যাকেটটা, তো এটা কি, এটা আননেসেসারি আইটেম, তো আমি এটা আননেসেসারি আইটেম, রিমুভ আননেসেসারি আইটেম এন্ড কিপ নিডেড আইটেম। হ্যাঁ, এটা তারপরে এটা আমার ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো যেটা নেসেসারি আইটেম এটা আমি রিমুভ করি, আর যেটা ইম্পর্টেন্ট আইটেম সেটা আমি একটা জায়গায় প্লেস করি, ঠিক আছে? সেট কি, পার্মানেন্টলি অ্যারেঞ্জ অল আইটেম ফর দ্য পারপাস, ডিফারেন্ট পারপাস, ঠিক আছে? সেট মানে কোনো একটা, যেমন আমি কোনো একটা বই যদি, আমি একটা বুক যদি আমি একটা জায়গায় প্লেস করি, তারপরে ধরো কোনো একটা ইনস্ট্রুমেন্ট একটা জায়গায় প্লেস করলাম, আমি বিপি মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, আমার হিমোগ্লোবিনোমিটার, আমি স্ট্যাথোস্কোপ একটা জায়গায় অ্যারেঞ্জ করলাম, ঠিক আছে? এটা সেট। শাইন, ড্রয়িং রুম সবকিছু আমি ক্লিন করলাম, আমি ল্যাবরেটরি থেকে শুরু করে পোস্ট অপারেটিভ, অ্যান্টিনেটাল কেয়ার সবকিছু আমি একটা প্রপারলি ক্লিন করলাম। স্ট্যান্ডার্ডাইজ, এস্টাবলিশ স্ট্যান্ডার্ডস এন্ড গাইডলাইন্স, সবকিছু কিন্তু একটা গাইডলাইন, যে আমি এই যে ফ্লোরটা আমার এই হসপিটালে, আমার আয়ুষ্মান আরোগ্য যে ফ্লোরটা আমি কতবার ক্লিন করব, ঠিক আছে? তারপর আমার বাথরুমটা আমি কতবার ক্লিন করতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন থাকতে লাগবে, ঠিক আছে? সাস্টেইন, ইনগ্রেড, অডিট এন্ড ফলো আপ,
তো সাস্টেইন কি একটা রেগুলার বেসিসে আমি চেক করলাম যে আরো আমি যে স্ট্যান্ডার্ড সেট করলাম বা আমি যে গাইডলাইন সেট করলাম সেই গাইডলাইন অনুসারে বা স্ট্যান্ডার্ড অনুসারে কি স্ট্যান্ডার্ডটি মেনটেন হচ্ছে কিনা, নাকি শুধু জাস্ট এটা ডকুমেন্টেশনে আছে যে আমি করলাম না বাট আমি ডকুমেন্টেশনে ঠিক করলাম যে আমার দিনে দুবার করে আমার বাথরুম ক্লিন হচ্ছে, আমার টয়লেট ক্লিন হচ্ছে, যখন পেশেন্ট আসছে পেশেন্ট প্রতিটা পেশেন্ট যাওয়ার পরে আমি এটা প্রপারলি আমি এটা লোক দেখছি। তো এগুলা কি, এগুলো হচ্ছে কি 5S। এই 5S টা কি একটা একটা স্ট্যান্ডার্ডিটি, ঠিক আছে, একটা হসপিটাল ম্যানেজমেন্ট 5S অফ হসপিটাল ম্যানেজমেন্ট। তো সর্ট, সেট, শাইন, স্ট্যান্ডার্ডাইজ আর একটা সাস্টেইন, ঠিক আছে, পাঁচটা এস মনে রাখতে হবে। আর কোনটার সঙ্গে কি, কোনটার পারপাস কি। তো এখানে কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, রিমুভিং আননেসেসারি আইটেম, রিমুভিং আননেসেসারি আইটেম। তো রিমুভিং আননেসেসারি আইটেম কি, সেট, শাইন, সর্ট এন্ড সাস্টেইন, ঠিক আছে, সর্ট। কারেক্ট आंसर সি। नेक्स्ट क्वेश्चन, which one of the following is not one of the five rights of medication administration? Right environment, right time, dose, right route. So five rights of drug administration. তো আমাদের যে WHO ক্রাইটেরিয়া অনুসারে, WHO ক্রাইটেরিয়া অনুসারে কথা 5 রাইটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আর অনেকগুলো থাকে বিভিন্ন পাবলিক হেলথ গাইডলাইন অনুসারে, এখানে 10 থাকে, 14 থাকে, 7 থাকে, বা WHO তে কি বলা আছে, WHO তে 5 কি, রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট রুট, রাইট ডকুমেন্টেশন, ঠিক আছে, রাইট ডকুমেন্টেশন, রাইট পেশেন্ট, রাইট ডোজ, রাইট ড্রাগ, রাইট রুট, রাইট ডকুমেন্টেশন, ঠিক আছে। তো এখানে রাইট রুট ঠিক আছে, ডোজ ঠিক আছে, টাইম, বাট রাইট এনভায়রনমেন্ট এখানে which of the following is not. Next question, when was started CMJY main paper? 5 star question, 5 star। আজকে লিখে রাখো, বাকিটা এক্সাম দিয়ে এসে বলো যে স্যার এই কোশ্চেনটা তো কমন এলো, ঠিক আছে। 5 স্টার কোশ্চেন, মানে পিএমজেওয়াই না, এটা হলো গিয়ে পিএমজেওয়াই, সিএমজেওয়াই, এটা থেকে একটা কোশ্চেন কিন্তু এক্সাম থাকবে, ঠিক আছে। তো কোশ্চেন কি আছে, when was started CMJY in Tripura? ফুল ফর্ম কি, চিফ মিনিস্টার জনআরোগ্য যোজনা, ঠিক আছে। 15 মার্চ, 15 ফেব্রুয়ারি 2024, 5 ফেব্রুয়ারি, 15 জানুয়ারি 2024। करेक्ट आंसर की बी सी ए আর কি আছে, আচ্ছা চলো আজকে 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 জিনিসটা পুরোটাই ক্লিয়ার, জিনিসটা তোমাদের সাথে পুরোটাই ক্লিয়ার হয়ে যায়। একটা কি সিএমজেওয়াই, সিএমজেওয়াই, একটা পিএমজেএওয়াই, ঠিক আছে, একটা আয়ুষ্মান ভারত দিবস, আয়ুষ্মান ভারত দিবস, আয়ুষ্মান ভারত দিবস, ঠিক আছে। আরেকটা বাই বন্দনা কার্ড, ঠিক আছে। তো সিএমজেওয়াই 15 ফেব্রুয়ারি 2024, ঠিক আছে। পিএমজেওয়াই 23 সেপ্টেম্বর 2018, বাই বন্দনা কার্ড 11 সেপ্টেম্বর 2024। हाँ, आयुष्मान भारत दिवस 30 अप्रैल एवरी ईयर, ঠিক আছে। ভালো করে জিনিসটা বোঝার ট্রাই করো। সিএমজেওয়াই, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, ঠিক আছে, এটা শুধু ত্রিপুরার জন্য অ্যাপ্লিকেবল। ত্রিপুরা 15 ফেব্রুয়ারি কবে স্টার্ট হয়, 15 ফেব্রুয়ারি 2024। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 23 সেপ্টেম্বর 2018। আয়ুষ্মান ভারত দিবস, আয়ুষ্মান ভারত দিবস 30 এপ্রিল এভরি ইয়ার, ঠিক আছে, এভরি ইয়ারে
এটা আমরা সেলিব্রেট করি আয়ুষ্মান ভারত দিবস, যে সিএম জয় কবে হলো, পিএম জয়, মানে যেটা আমরা বলি অ্যানিভার্সারি। বয় বন্দনা কার্ড, বয় বন্দনা কার্ডে কি eligible age group, eligible age group above 70 years, facility की facility 5 lakh per person per year, ঠিক আছে, পার পারসন পার ইয়ার। বয় বন্দনা কার্ড যারা 70 ইয়ার্স এবং পার পারসনে, ঠিক আছে। এখন ফ্যামিলিতে যদি 5 জন লোক হয়, 5 জনের যদি একজন 70 ইয়ার্স এর এবাভ থাকে, তো ওই 70 ইয়ার্স এবাভের জন্য 5 লাখ থাকবে, আর বাকি 4 জনের জন্য 5 লাখ থাকবে। তাহলে টোটাল বেনিফিট কত পাচ্ছে? 4 জনের 5 লাখ, আর যারা 70 ইয়ার্স তাদের জন্য 5 লাখ বেনিফিট, ঠিক আছে। তো এটাই বয় বন্দনা কার্ডের আন্ডারে, যেটা 11 সেপ্টেম্বর 2024 এটা স্টার্ট হলো। আয়ুষ্মান ভারত দিবস, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, এগুলো খুব ভালো করে দেখে নিও, ঠিক আছে। আরেকটা আছে পিএম জন্মান, মেইনলি এটা ট্রাইবালের জন্য, পিএম জন্মান, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান, ঠিক আছে। প্রধানমন্ত্রী জনজাতি জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান, ঠিক আছে। এটা মেইনলি ট্রাইবাল এজ গ্রুপের জন্য, ট্রাইবাল কমিউনিটির জন্য এটা মেইনলি এই যে ফ্যাসিলিটিটা সেম, এটা আয়ুষ্মান আন্ডারে, আয়ুষ্মান প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, পিএমজে আর সিএমজে আন্ডারে যে ফ্যাসিলিটিস গুলো থাকে এটা তো সবার জন্য থাকে, বাট এই পিএম জন্মন মেইনলি ফোকাস করা হয়, ঠিক আছে। মেইনলি ফোকাস করা হয় ট্রাইবাল কমিউনিটির জন্য, এটা মেইনলি ফোকাস করা হয়, ঠিক আছে। এগুলো তো আছে, এটার সঙ্গে এক্সট্রা আরেকটা বেনিফিট, ক্লিয়ার? তো কারেক্ট आंसर এখানে অপশন বি, next question. Nerves communicate with each other by releasing a chemical is called limb plasma neurotransmitter synovial fluid. Easy question. এক্সামে কয়েকটা কোশ্চেন ইজি কোশ্চেনও থাকে যাতে তোমাদের একটু কনফিডেন্টটা একটু হাই করে, ঠিক আছে। ইজি কোশ্চেন আসার পরে যখন আবার কয়েকটা কোশ্চেন আসার পর তখন আবার এমন কোশ্চেন আসে কনফিডেন্টটা একবারে ডাউনে চলে আসে, না এরকম যাতে না হয়, ঠিক আছে। যখন কোনো কোশ্চেন ধরো তুমি জানো না, ঠিক আছে, স্কিপ করো, একদমই টাইম ওয়েস্ট করার দরকার নেই, স্কিপ করো, তুমি জানো না স্কিপ করো। এক্সামের কতগুলো লেভেল থাকে, ফার্স্ট লেভেলে তুমি ইজি কোশ্চেন আনসার করো, সেকেন্ড লেভেলে একটু যে জিনিসগুলো একটু তোমার ভাবতে লাগে জিনিসগুলো আনসার করো, আর কিছু রিস্ক নিতে লাগে, 10-15% রিস্ক নিতে লাগে, অর্থাৎ 50টা কোশ্চেন থাকলে তার মধ্যে 5 থেকে 7টা ম্যাক্সিমাম 8টা কোশ্চেনের রিস্ক নিতে পারো, যেটা থার্ড লেভেলে তুমি করতে পারো, ঠিক আছে। একেবারে যে সব কোশ্চেন জানা থাকবে তাও না, রিস্ক নিতে লাগে, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের আনসার সি, সি ছাড়া কারো আসে না, ঠিক আছে, সবাই ম্যাক্সিমাম সি। গুড। আচ্ছা, তো নিউরোট্রান্সমিটার আমরা জানি যে নিউরন, ঠিক আছে। নিউরন কি? নিউরন এটা নিউরন নিউরন, ঠিক আছে। তো এখানের মধ্যে কি কি থাকে? এটা থাকে
নিউক্লিয়াস, এটা থাকে ডেনড্রাইট, হ্যাঁ এটা থাকে সেল ওয়াল, সেল বডি, এটা থাকে মাইলিন শিট, হ্যাঁ মাইলিন শিট, এটা থাকে সোয়ান সেল, এটা থাকে নোড অফ রেনভিল, আর এটা থাকে অ্যাক্সন টার্মিনাল, আর এটা থাকে অ্যাক্সন। ঠিক আছে, ক্লিয়ার? তো এই নিউরন কি জাস্ট কেমিক্যাল এক্সচেঞ্জ করে, ইনফরমেশন ট্রান্সফার করে। এটা একটা নিউরন, ঠিক আছে। এখানে যে নিউরনটা শেষ হয়, মানে অ্যাক্সন টার্মিনালে যে নিউরনটা শেষ হয়, এখান থেকে আবার আরেকটা শুরু হয়, ঠিক আছে, এখান থেকে কানেকশন। তো এই অ্যাক্সন টার্মিনালের সঙ্গে ডেনড্রাইটের কানেকশন থাকে, তখন সেটাকে আমরা বলি প্রিসাইন্যাপটিক এন্ড পোস্টসাইন্যাপটিক লেয়ার, ঠিক আছে। তো এটা কি প্রিসাইন্যাপটিক লেয়ার, এরপরে আবার যখন ডেনড্রাইট শুরু হয়, মানে ডেনড্রন শুরু হয়, তখন এটাকে বলা হলো পোস্টসাইন্যাপটিক লেয়ার। আর মাঝখানে কি থাকে, সাইনাপস থাকে, ঠিক আছে। এটা যদি আরেকটু জুম করে আমি তোমাদেরকে দেখাই, জিনিসটা অনেকটা দেখতে এরকম, যে এটা হচ্ছে কি অ্যাক্সন টার্মিনাল, এটা অ্যাক্সন টার্মিনাল, হ্যাঁ এটা অ্যাক্সন টার্মিনাল, ঠিক আছে। এখান থেকে আবার ডেনড্রাইট শুরু হয়, এখান থেকে এরকম ভাবে আবার ডেনড্রাইট শুরু হয়, ঠিক আছে। তো মাঝখানে কি থাকে, একটা থাকে প্রিসাইন্যাপটিক লেয়ার, আর একটা থাকে পোস্টসাইন্যাপটিক লেয়ার। এটা কি থাকে, প্রিসাইন্যাপটিক, আর এটা থাকে পোস্টসাইন্যাপটিক, আর সাইনাস থাকে মাঝখানে। তো এটা কি কমিউনিকেশন, একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরনের যে কমিউনিকেশন। তো কমিউনিকেশন কি কেমিক্যাল এক্সচেঞ্জ করে। তো কেমিক্যাল যখন এক্সচেঞ্জ করে, তখন কেমিক্যাল কি ইনফরমেশন ট্রান্সফার করে। যেমন নিউরোকেমিক্যালের মধ্যে ডোপামিন, সেরোটোনিন, 5-HT, নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, অ্যাসিটাইলকোলাইন, এগুলো কি জাস্ট ইনফরমেশন ট্রান্সফার করে। যখন এগুলো নর্মাল থাকে তখন প্রবলেম কিছু হয় না, যখন এগুলো ডিসব্যালেন্স হয় তখন আমাদের বডিতে বিভিন্ন ধরনের মেন্টাল প্রবলেম শুরু হয়, মেন্টাল হেলথ ইস্যু শুরু হয়, যেমন ডিপ্রেশন, মেনিয়া, স্কিজোফ্রেনিয়া, বা ডিমেনশিয়া, এইসব প্রবলেমগুলো শুরু হয় কেন, নিউরোকেমিক্যাল ডিসব্যালেন্স যদি হয়, ঠিক আছে। তো এখানে নার্ভ কমিউনিকেশন উইথ ইচ আদার বাই রিলিজিং আ কেমিক্যাল ইজ কল্ড নিউরোট্রান্সমিটার। ক্লিয়ার? Next question. According to the germ theory of disease are caused by poor socioeconomic condition, genetic predisposition, imbalance in body fluids, microbes. Germ theory. Concept of disease. মনে আছে concept of disease? Concept of disease এর মধ্যে কি ডিজিজ আছে? কনসেপ্ট ডিজিজ না, কি কনসেপ্ট আছে? একটা আছে সুপারন্যাচারাল পাওয়ার, দেখো তোমাদের প্রতিটা কোশ্চেন কিন্তু খুব ডিপলি এক্সপ্লেন করা হবে, ঠিক আছে। তো জিনিসগুলো একটু ভালো করে পড়াশোনা করে, যাতে এগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, মানে এক্সামের জন্য তোমাদের মনে থাকে জিনিসগুলো, ঠিক আছে। সুপারন্যাচারাল পাওয়ার। নেক্সট গ্রিক হিউমারাল থিওরি, নেক্সট কি আছে, নেক্সট আছে জার্ম থিওরি, নেক্সট কি আছে মাল্টিফ্যাক্টোরিয়াল থিওরি, নেক্সট কি আছে, নেক্সট আছে এপিডেমিওলজিক্যাল ট্রেট, ঠিক আছে। তো epidemiological trait আমরা নিশ্চয় জানি এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট, তো who was the father of epidemiological trait? Epi means upon, above, upon, de means population, আর logy means study, ঠিক আছে। তো এপিডেমিওলজি, ফাদার জন স্নো,
ফাদার জন স্নো। ফাদার জন স্নো, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু দ্য জার্ম থিওরি, এখানে দেখো যে কনসেপ্ট অফ ডিজিজ, মানে অনেক বছর আগে অনেক যখন কোনো ডিজিজ হতো তখন এটা ভাবতো যে এটা একটা সুপার ন্যাচারাল পাওয়ার, ডিজিজ মানে সুপার ন্যাচারাল পাওয়ার, তখন মাইক্রো অর্গানিজমের কোনো কনসেপ্ট ছিল না। নেক্সট গ্রিক হিউমারাল থিওরি, গ্রিক হিউমারাল থিওরি যে কোনো একটা ডিজিজ হওয়ার পিছনে এয়ার, ওয়াটার, তারপরে ফায়ার, এগুলো ইনভলভ থাকে। নেক্সট যে ডিজিজ যে রিজনটা, ডিজিজের রিজনটা জার্ম থিওরি। জার্ম থিওরি কি আছে, এটা ফার্স্ট সায়েন্টিফিক থিওরি, সায়েন্টিফিক থিওরি, ফার্স্ট সায়েন্টিফিক থিওরি, ফার্স্ট সায়েন্টিফিক থিওরি। আর এটা ফাদার কে লুইস পাস্তুর, লুইস পাস্তুর জার্ম থিওরি। আর মেইনলি क्या থাকে, মাইক্রো অর্গানিজম। সায়েন্টিফিক থিওরি মানে মাইক্রো অর্গানিজম, কোন একটা ডিজিজের পেছনে মাইক্রো অর্গানিজম ইনভলভ থাকে, ঠিক আছে। মাল্টিফ্যাক্টরিয়াল, মাল্টিফ্যাক্টরিয়াল থিওরি, মাল্টিফ্যাক্টরিয়াল থিওরি মিন্স পজিটিভ ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ, এগুলা মাল্টিফ্যাক্টরিয়াল থিওরি। এপিডেমিওলজিক্যাল কেট, লাস্ট কোন একটা ডিজিজ হওয়ার পিছনে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, এটা একটু লাস্ট আপডেটেড, মানে এটাই লাস্ট ডিজিজ, কনসেপ্ট অফ ডিজিজ এটাই এপিডেমিওলজিক্যাল চার্ট, এটা লাস্ট, ঠিক আছে। তো একটা ডিজিজ মানে এই যে কনসেপ্টগুলো আজ থেকে 500 ইয়ার্স 600 ইয়ার্স আগে কোনো একটা ডিজিজ হওয়ার পিছনে ভাবতো যে এটা একটা সুপার ন্যাচারাল পাওয়ার, ঠিক আছে। তো এখানে অ্যাকর্ডিং টু জার্ম থিওরি কারেক্ট আনসার ডি, মাইক্রো অর্গানিজম। ক্লাস ক্লিয়ার? ক্লাসের কনসেপ্টগুলো ক্লিয়ার হয় তো? যারা আগে থেকে ক্লাস করো তারা তো নিশ্চয়ই জানো, বাট যারা নিউ স্টুডেন্ট আছো তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয় তো? ক্লাস তোমাদের জিনিসগুলো বোঝা যায় তো? যে জিনিসগুলো তোমাদের মন ডাউট থাকে, ডাউটগুলো ক্লিয়ার হয় তো? হ্যাঁ, কারণ তোমাদের ডাউট যদি ক্লিয়ার না হয় তো তাহলে তো অসুবিধা, ঠিক না? আলটিমেটলি তো ডাউট ক্লিয়ার হওয়া দরকার, কারণ এই শর্ট টাইমের ভিতরে আমার বই দেখে দেখে বই পড়ে পড়ে কিন্তু হয় না, ঠিক আছে। যতটুকু ক্লাসে আমরা ডিসকাস করি এখান থেকে কিন্তু অনেক কিছু আমরা ক্লিয়ার হয়ে যায়। তো এই জন্য টু ওয়ে ইন্টারাকশন, যে আমি শুধু ডিসকাস করলাম, আমি তো তোমাদেরকে দেখছি না, না তোমরা আমাকে দেখছো, তো টু ওয়ে কমিউনিকেশন, টু ওয়ে ইন্টারাকশন মিন্স আমি ডিসকাস করলাম, তোমরা রেসপন্স করো। স্যার গ্রিক হিউমারাল থিওরি, গ্রিক হিউমারাল থিওরিতে কোনো একটা ডিজিজ হওয়ার পিছনে এয়ার, ওয়াটার, ফায়ার এগুলো ইনভলভ থাকে, ঠিক আছে। তো কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় আলটিমেটলি এখন আর টাইম নেই যে আমি বই পড়ে মুখস্থ করে। হাউ মেনি কালার কোড ইজ ইউজড অ্যাজ পার আইপিএইচএস গাইডলাইন্স ইন আয়ুষ্মান আরোগ্য মন্দির? এই কোশ্চেনটা আমি যদি 5 স্টার দিই খুব কম হবে, তো আমি দিলাম 5 স্টার, ঠিক আছে। এর পিছনে আর যতগুলো স্টার লাগানো ইচ্ছা লাগাও, বাট এই কোশ্চেনটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটু ডিফারেন্ট কোশ্চেন, হাউ মেনি কালার কোড ইজ ইউজড অ্যাজ পার আইপিএইচএস গাইডলাইন ইন আয়ুষ্মান আরোগ্য মন্দির? তোমার বাড়ির পাশে যে আয়ুষ্মান আরোগ্য মন্দির অর্থাৎ হেলথ হাসপাতালটা আছে, একবার ভিজিট করে দেখো যে এটার বাইরের যে কালারটা কি কালার, আর এটার যে কালারের মধ্যে কতগুলো লোগো মার্ক করা আছে, সেই লোগোগুলো কি এবং কোন লোগোটা কি ইন্ডিকেট করা, টোটাল কয়টা লোগো, ঠিক আছে। কেউ একজন ভিজিট করে দেখো যে কি কি কালার আছে, কয়টা লোগো আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের আনসার কি? অনেকের আনসার দিচ্ছে যে অপশন এ 4টা, ঠিক আছে। অনেকের আনসার, ম্যাক্সিমাম স্টুডেন্টের আনসার অপশন এ মানে 4 কালার কোড। নো আইডিয়া, গুড। আচ্ছা, এই কোশ্চেনটা যদি আজকে 27, এই কোশ্চেনটা যদি তোমাদের 1 ফেব্রুয়ারিতে কোশ্চেন এক্সামে আসতো, একটা সিম্পল কোশ্চেন, ঠিক আছে। তো আজকে ক্লাসে তোমরা যারাই জয়েন করেছো বা যারাই রেকর্ডেড ক্লাস দেখছো, একটা নতুন জিনিস, ঠিক আছে। এইটা জিনিসটা হয়তো তোমরা পড়োনি, বাট এক্সামের জন্য তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। 5 স্টার ওয়ালা কোশ্চেন এক্সামের মধ্যে শিওর আসবে, কারণ তুমি কার জন্য পরীক্ষা দিচ্ছ? আয়ুষ্মান আরোগ্য মন্দির অর্থাৎ সিএইচও জন্য। তো সিএইচও হতে গেলে তোমার বেসিক জিনিসগুলো জানা থাকতে লাগবে, ঠিক আছে। আমরা যখন কোথাও যাই
আমরা যখন গোয়া যাই বা সিমলা যাই বা কোনো হিস্টোরিক্যাল প্লেসে যখন যাই তখন আমরা কি করি, একটু গুগল করে নিই যে ওই জায়গাটা কেমন, ওই জায়গাটা কি আছে, সব কিছু আমরা জেনে নিই। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, সিএইচও, অথচ তোমার আইডিয়া নেই যে আয়ুষ্মান আরোগ্যমন্দির আন্ডারে কয়টা এসেনশিয়াল মেডিসিন, এসেনশিয়াল ড্রাগ লিস্ট কয়টা মেডিসিন আছে, কয়টা হেলথ সার্ভিস আছে, কয়েক মানে হিউম্যান পাওয়ার কতজন আছে, আমাদের এখানে সার্ভিসগুলো কি কি, ইমার্জেন্সি সার্ভিস কি কি আছে, এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কি, এখানে আমাদের আইপিএইচএস গাইডলাইনে কি আছে, এগুলো তুমি জানো না। তো এগুলো তো অবশ্যই জানা দরকার না। দিস ইজ নিউ ফর মি, থ্যাঙ্কস। তো এমন নিউ আর অনেক কিছু আসবে, সিসিএসটি সবসময় নিউ জিনিস অ্যাড করে, কাট কপি পেস্ট টোটালি না। হাউ মেনি কালার কোড ইজ ইউজড অ্যাজ পার আইপিএসএস গাইডলাইন। তো আজকে একটা নতুন জিনিস শিখে রাখো, যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা একবারে পুরো জিনিসটা দেখে নিই, একবারে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তোমরা যদি মনে রাখো তাও পারো, যার যেভাবে সুবিধা। দেখো এখানে যে কালার কোডগুলো দেওয়া আছে একবারে ক্লিয়ারলি ভিজিবল। এখানে টোটাল 6 কালার কোড, ঠিক আছে, 6 লোগো ইলাস্ট্রেশন এট আয়ুষ্মান আরোগ্য মন্দির। কি কি কালার কোড আছে? এখানে একটা কালার কোড আছে সেম টু সেম কালার কোড। এই কালার কোডগুলো কেউ চেঞ্জ করতে পারে না, কারণ এগুলো ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড। ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডের গাইডলাইন অনুসারে আইপিএইচএস কি বলছে যে আয়ুষ্মান আরোগ্য মন্দির হতে গেলে ইউনিভার্সাল হতে লাগবে, যাতে যে কেউ লোক দূরের থেকে, যখন আমরা ট্রাফিক সিগন্যালে দাঁড়াই, ট্রাফিক সিগন্যালের কোনো জায়গায় কি রেড কালার, কোনো জায়গায় ব্লু, কোনো জায়গায় ইয়েলো কালার, এরকম কোনো কিছু আছে না, সব জায়গায় ইউনিক, সব জায়গায় মানে ইউনিভার্সাল, যে সব জায়গায় এই রেড কালারে ইন্ডিকেট করবে। সেম আয়ুষ্মান আরোগ্য মন্দির আন্ডারে এই লোগোগুলো সেম লোগো, সেম ডিজাইনের, সেম সাইজের, সেম ইনফরমেশন গুলা ক্যারি করে, ঠিক আছে। ফার্স্ট কি ম্যাটারনাল হেলথ, ফার্স্ট ম্যাটারনাল হেলথ। এই যে আমার একটা লোগো আছে, লোগোটার ভিতরে একজন প্রেগন্যান্ট মাদার আর একজন হেলথ কেয়ার প্রোভাইডার একটা ইন্ডিকেট করে কি ম্যাটারনাল হেলথ। দেন কি ইমিউনাইজেশন, নেক্সট কি টেলিকনসালটেশন, yoga, next কি health awareness, next drug distribution। আজকে থেকে জিনিসটা ভালোভাবে মনে রাখবে যে 6 লোগো আছে, প্রতিটা লোগো কি ইন্ডিকেট করে। অনেক সময় পিকচার বেসড, ইমেজ বেসড কোশ্চেন জিজ্ঞেস করে যে ইমেজটা দিলো এটা কি ইন্ডিকেট করে, বাকি চারটা অপশন দিয়ে দিল, সঙ্গে হেলথ অ্যাওয়ারনেস দিয়ে দিল। তো টোটাল 6 লোগো, কোন লোগো কি ইন্ডিকেশন, ঠিক আছে। এটা খুব ভালো করে দেখো, স্ক্রিনশট যদি রাখতে চাও স্ক্রিনশট রাখতে পারো। 5 4 3 2 1। তো এখানে কারেক্ট आंसर একদম সিম্পল, বাট তোমাদের হয়তো জিনিসটা আগে জানা ছিল না। নেক্সট, total weight gain during the course of a single strand pregnancy for a healthy woman is around 15 kg, 11 kg, 9 kg, 12 kg. Different response হয়তো তোমাদের থেকে এখনই ডিফারেন্ট রেসপন্স আসবে, ডিফারেন্ট आंसर তোমার থেকে আসবে, কারণ এখানে দেখতে গেলে মাল্টিপল आंसर এখানে কারেক্ট। তো এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কনফিউশন যে কারেক্ট आंसर কোনটা। কে কে आंसर কি দিল? বি, সঙ্গীতা বি, বিশ্বজিৎ বি, দোয়েল বি, কৃষ্ণা বি। ম্যাক্সিমাম স্টুডেন্টের आंसर বি। ইজ ইট রাইট? হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্টের आंसर বি, বাট আফসোস যে তোমাদের কোশ্চেনের आंसरটা। তো টোটাল আমরা জানি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। তো আমরা থিওরিটিক্যালি জানি ফার্স্ট ট্রাইমেস্টারে 1 কেজি ওয়েট ইনক্রিজ হয়, 5 সেকেন্ড ট্রাইমেস্টারে, আর থার্ড ট্রাইমেস্টারে 5 কেজি ওয়েট ইনক্রিজ হয়। তো আলটিমেটলি 5 5 10 আর টোটাল কত? 11 কেজি। ঠিক আছে, অপশন কি 11 কেজি আছে। এই থিওরিতে তোমাদের आंसर 11 নাকি? বাট আফসোস তামান্না 12 কেজি। রিজন কি? এখানে দেখো একটা রেঞ্জ থাকে, ঠিক আছে, নিউ গাইডলাইনে, ঠিক আছে, নিউ গাইডলাইনে কি আছে? নরমাল ওয়েট গেইন, ঠিক আছে, নরমাল ওয়েট গেইন নিউ গাইডলাইনে কি আছে? 11 টু 12.5 কেজি। ভালো করে জেনে রাখো, বুঝে রাখো, মনে রাখো। নিউ গাইডলাইন, এটা কি? অ্যাজ পার নিউ গাইডলাইন।
নিউ বাই এখানে আমরা আগে জানতাম 9 টু 12 কেজি, বাট না না, এখন 11 টু 12.5 কেজি। দেখো, প্রেগনেন্ট ওমেনের ওয়েট কম থাকা বেটার নাকি বেশি থাকা বেটার, মানে রেঞ্জের মধ্যে আমি যদি রেঞ্জটা এরকম ভাবে বলি যে সাপোজ এক্সাম্পল ধরে নাও যে 3 টু 4, ঠিক আছে, 3 টু 8, ঠিক আছে, নরমাল এটা দেখা যায়। তো কোন একটা প্রেগনেন্ট মাদারের ওয়েটটা কি বর্ডার লাইনে থাকা বেটার নাকি নরমাল রেঞ্জে, মানে এক্সেস থাকা বেটার নরমাল রেঞ্জে? এটা কি মানে এখানে যদি আমি বলি যে এটা কি 4 থাকা বেটার নাকি এটা 7 থাকা বেটার? তো অনেক স্টুডেন্ট বলবে যে এটা 4, আবার আবার বলবে যে রিজন দেবে এটাই যে 4 তো এটার ভিতরে আছে। হ্যাঁ, তা ঠিক আছে, মানলাম, বাট ওয়েট কম থাকা বেটার না, ওয়েট বেশি থাকা বেটার, মানে রেঞ্জের মধ্যে বেশি থাকা বেটার, ঠিক না? তো এখানে দেখতে গেলে বিও কারেক্ট আনসার, সিও কারেক্ট আনসার, ডিও কারেক্ট আনসার, এত কারেক্ট না। এখানে তিনটা কোশ্চেন, মানে মাল্টিপল আনসার কারেক্ট, কোশ্চেন ভুল না, কোশ্চেন ঠিক আছে, তোমার কনসেপ্ট হয়তো ভুল। তো এখানে এখানে আমার 9 কেজি এটা তো একদমই না, কারণ এটা লো। 11 কেজি আর 12 কেজি দুটোটা কারেক্ট আছে। তো 11 কেজি কি একটু লো, মানে নরমালের মধ্যে আছে, বাট আমি একটু বেশি রাখি না, অসুবিধা তো নাই না। 12.5 পর্যন্ত তো নরমাল, তো কারেক্ট আনসার ডি। ক্লিয়ার? Next question. Which of the following is not one of the aims of first aid? To prevent infection, to prevent worsening of medical condition, to preserve life, to promote recovery. কারা কারা 360 তে মানে লাইভ ক্লাসে ফার্স্ট টাইম, মানে যে ক্লাসগুলো তোমাদের আজকে টোটাল 7 নং ক্লাস, কারা ফার্স্ট টাইম মানে 360 ইনফরমেশন কারা ফার্স্ট টাইম পেলে বা ফার্স্ট টাইম ইউটিউবে জয়েন করলে, একটু দেখি তোমাদের নামগুলো। ফার্স্ট টাইম সবিতা ভৌমিক, আর কারা কারা ফার্স্ট টাইম দেখি তোমাদের নামগুলো একটু। কারা কারা ফার্স্ট টাইম তোমরা লাইভ ক্লাস বা ইউটিউবের ইনফরমেশন পেলে 360 তে? ঠিক আছে, যারা ফার্স্ট টাইম ওয়েলকাম। তোমাদের রেসপন্সিবিলিটি থাকবে তোমরা আরো বাকিদের সঙ্গে শেয়ার করো, ক্লাস শেয়ার করো, ইনফরমেশন শেয়ার করো, যাতে বাকিরাও, তুমি যেমন কোনো সোর্স থেকে ইনফরমেশন পেলে বাকিরা যাতে তোমার সোর্স থেকে ইনফরমেশন পায়, ঠিক আছে? তো আলটিমেটলি সবাই যাতে আমরা একটা ফ্যামিলিতে কানেক্ট থাকতে পারি, ঠিক আছে? কারণ আমাদের এই যে ফ্যামিলি নবনীতা ফার্স্ট টাইম, কারণ এটা কি আমাদের 360 একটা ফ্যামিলি, যেখানে আমরা সবার জন্য, আমরা যেমন ফ্যামিলিতে সবার সঙ্গে আমরা কানেক্টেড, সবার প্রবলেমে আমরা সবাই কেয়ারিং মেন্টালিটি থাকে, এখানেও সেম 360 মধ্যে সবাই আমরা একটা ফ্যামিলি। এমন না যে আমি কোনো ইনফরমেশন পেলাম আমি শেয়ার করলাম না, এরকম হয় না। আমরা সবার জন্য যার প্রবলেম, যখনই প্রবলেম হয়, আমাদের যে অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপের মধ্যে স্টুডেন্ট নিজেরাই ডিসকাস করে, ঠিক আছে? তো এটা কি একটা ফ্যামিলি, যার প্রবলেম হলো ডিসকাস করলো, ঠিক আছে? কারণ ক্লাসে যখন আমরা এক্সপ্লেন করি, সব স্টুডেন্ট সবভাবে আমরা সেটা রিসিভ করতে পারি না, সেটা ডিফারেন্ট রিজন থাকতে পারে। তো যখনই আমরা গ্রুপে বা বিভিন্ন জায়গায় আমরা ফোনে রেসপন্স করি বা শেয়ার করে জিনিসগুলো, আরো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। তো আমাদের যারা আমাদের অফলাইন ক্লাসে আছে আমাদের বিভিন্নভাবে স্টুডেন্টের সঙ্গে কমিউনিকেট করা হয়, কানেক্ট করা হয়, আমরা গ্রুপ ডিসকাশন ইনভলভ করাই, বিভিন্ন ধরনের এক্সাম, প্র্যাকটিস টেস্ট, অনেক ধরনের আমাদের অ্যাক্টিভিটিস থাকে, ঠিক আছে? কারণ আমাদের টার্গেট একটাই যে আমাদের
একটা ফ্যামিলির মধ্যে যাতে কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেম যাতে আমরা ফ্যামিলি মেম্বাররা একসঙ্গে সলভ করতে পারি, ঠিক আছে। আর এটার মধ্যে সবাই আমরা একটা ফ্যামিলি মেম্বার মতোই আমরা রোল প্লে করি, ঠিক আছে। আম, তো যারা ইনফরমেশন ফার্স্ট টাইম পেলে তোমাদের রেসপন্সিবিলিটি, তোমরা আর বাকি যারা স্টুডেন্টস এখনো রেসপন্স পাই মানে ইনফরমেশন পায়নি বা এখনো অন্ধকারের মধ্যে হাঁটছে, ওদেরকে একটু মানে 360 একটু যে লাইটটা শেয়ার করো, ঠিক আছে। তো আলটিমেটলি সেই লাইটে যাতে সবাই আমরা একটা রাইট ডিরেকশন আমরা যেতে পারি, ঠিক আছে। তো কোশ্চেনের আনসার কি? Which one of the following is not one of the aim of first aid? Not কোশ্চেনের মধ্যে কোন জায়গায় কি আছে একটু কোশ্চেন ঠান্ডা মাথায় পড়তে লাগবে। ফার্স্ট এড, তো দেখো ফার্স্ট এড এর টু প্রমোট রিকভারি, রিকভারির জন্য টু প্রিজার্ভ লাইফ, অবভিয়াসলি টু প্রিভেন্ট অলসো দ্য মেডিকেল কন্ডিশন, রাইট। বাট প্রিভেন্ট ইনফেকশন, আমরা কি ফার্স্ট এড ইনফেকশন প্রিভেন্ট করার জন্য দিই? না, ইনফেকশন তো আমরা প্রিভেন্ট করার জন্য দিই না। ফার্স্ট এড মিন্স তুমি লাইফ প্রিজার্ভ করো। মেডিকেল সিচুয়েশন যেটার মধ্যে সাপোজ ধরো কোনো একটা পেশেন্ট অ্যাক্সিডেন্ট হলো, তার হিউজ ব্লিডিং, তো ইমিডিয়েটলি কি তুমি কম্প্রেস করো, ঠিক আছে, যে জায়গাটাতে ব্লিডিং, সোর্স অফ ব্লিডিং, এটা স্টপ করো। এখানে তোমার ইনফেকশন প্রিভেনশন এগুলো তোমার মাথায় আসবে না, কারণ ফার্স্ট এড মিন্স ফার্স্ট মেডিকেল রেসপন্স, ঠিক আছে। ফার্স্ট এড মিন্স ফার্স্ট রেসপন্স, ঠিক আছে। Next, all basic services are provided in Ayushman Aroggya Mandir as per new guidelines. How many services are provided in Ayushman Aroggya Mandir? এটা 5 স্টার কোশ্চেন, ঠিক আছে, নো ডাউট, একদম ক্লিয়ার ইনফরমেশন। এটা এক্সামের কোশ্চেন, ঠিক আছে, একদম এক্সামের কোশ্চেন পেপার থেকে নেওয়া কোশ্চেন, ঠিক আছে, এরকম মনে রাখতে পারো। আমি তো জানি না এক্সামের কোশ্চেন পেপার কি, বাট এতটুকু আমার আইডিয়া যে এটা এক্সামেরই কোশ্চেন, ঠিক আছে। অল বেসিক সার্ভিসেস আর প্রোভাইডেড ইন আয়ুষ্মান মন্দির অ্যাজ পার নিউ গাইডলাইন্স। হাউ মেনি সার্ভিসেস আর প্রোভাইডেড ইন আয়ুষ্মান মন্দির? 12, 6, 7, 5। কোশ্চেন ক্লিয়ার কনসেপ্ট থাকতে লাগবে। অনেকের মুখস্থ যে আয়ুষ্মান আরোগ্য মন্দির মানে এতগুলো সার্ভিস প্রোভাইড করে, বাট অ্যাকচুয়ালি না, কোশ্চেনটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলের। আমি জানতাম কোশ্চেনের আনসার এরকম আসবে, আমি জানতাম কোশ্চেনের আনসার এরকম আসবে, আমি জানতাম। 12 সার্ভিস কারা রে এরা? 12 সার্ভিসের গ্রুপ কারা? দেবেশ 12 সার্ভিস, রিমা সব মুখস্থ বিদ্যা, সঙ্গীতা, কৃষ্ণা, ঋতুপর্ণা সব মুখস্থ। তো এটাই প্রবলেম, আমরা জানি অ্যাকচুয়ালি, আমরা সব কিছু জানি, আমরা সব কিছু এক্সামে 1 তারিখে যখন আমরা এক্সাম দিতে যাব আমরা সব কিছু জানি। প্রবলেমটা এটাই যে তোমার যে কনসেন্ট্রেশন, ঠিক আছে, তোমার কনসেন্ট্রেশন, তুমি কনসেন্ট্রেট না, ঠিক আছে। তুমি এক্সাম দিতে গেলে তোমার মাইন্ডে অন্য কোনো কিছু চলছে, বাট এইভাবে হয় না এক্সাম। এক্সাম মিনস তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে লাগবে, তোমার মাইন্ড ফুললি ক্লিয়ার থাকতে লাগবে, ঠিক আছে। মাইন্ডের ভিতরে তোমার যত ধরনের প্ল্যান, স্ট্রেস, তোমার ডেটিং, তোমার ঘোরা, তোমার মুভি, তোমার পিৎজা, তোমার রেস্টুরেন্ট, সব কিছু তোমার মাথার মধ্যে প্রসেস হয়, তো আলটিমেটলি কি হয়, তোমার যে জিনিসটা দরকার সেই জিনিসটা কি হয়, কম্প্রেস হয়। তো লাভ কি হয়? কিছুই লাভ হয় না। তো অল বেসিক সার্ভিসেস আর প্রোভাইডেড আন্ডার আয়ুষ্মান আরোগ্য এস পার নিউ গাইডলাইন। ভাই এখানে একটা জিনিস মেনশন করা আছে, তো as per new guideline how many services are provided in Ayushman Mandir? Maximum student answer B, A। আমরা জানি সবাই মুখস্থ করে শিখলাম যে 12টা সার্ভিস দেবে না, এখানে তো 12 সার্ভিস না, মানে কোশ্চেনে তো এটা বলা নেই, এটা বলেছে as per new guideline, ঠিক না? তো এই জন্য সবসময় বলি কি একটু কনসেন্ট্রেট থাকা দরকার, হ্যাঁ, একটু কনসেন্ট্রেশন থাকা দরকার, ঠিক আছে। আমরা যখন মুভি দেখি খুব কনসেন্ট্রেশন আমাদের খুব বেশি হাই থাকে মুভি যখন দেখি, ঠিক না? তো এক্সামে কেন না, এটা তো মেইন ইম্পর্টেন্ট, মুভি দেখাটা তো ইম্পর্টেন্ট না, না দেখলেও কিছু আসা যায় না, না। বাট এক্সামে কোশ্চেন সলভ করাটা তো, তো দেখো এভাবে যদি হয় তো অসুবিধা নেই না। কি আছে এখানে? সার্ভিস মেড অ্যাভেলেবল আয়ুষ্মান আরোগ্য 1 2 3 4 5 6 7। এখানে কি আছে? এখানে 7 সার্ভিস আছে। সার্ভিস বিং added new added means new guideline total 5 1 2 3 4 5। তো কোশ্চেনের आंसर কি, মানে কোশ্চেনে কি ছিল? নিউ গাইডলাইন। তো নিউ গাইডলাইনে কয়টা? কোন জায়গায় কি আছে 12টা? আরে কারা 12টা आंसर দিলো? 12 आंसर দেওয়ার লোক কই? কারা এরকম স্টুডেন্ট? কনসেন্ট্রেশন নাই,
কি আছে সার্ভিস, 7 সার্ভিস। কি কি সার্ভিস আছে? কেয়ার ইন প্রেগন্যান্সি, নিউনেটাল ইনফ্যান্ট হেলথ, চাইল্ডহুড, ফ্যামিলি প্ল্যানিং, ম্যানেজমেন্ট অফ কমিউনিকেবল আউটপেশেন্ট কেয়ার, স্ক্রিনিং এন্ড প্রিভেনশন, কন্ট্রোল, ম্যানেজমেন্ট অফ নন কমিউনিকেবল ডিজিজ। এগুলো তো পুরানো গাইডলাইন, 7টা তো আগে থেকে আছে। এবার তুমি যখন কমিউনিটি হেলথ অফিসার হয়ে যাবে, তুমি কি সে আগে পুরানো কাজ করবে না? তোমার জন্য আরো কিছু রেসপন্সিবিলিটি আছে। কি রেসপন্সিবিলিটি এগুলো? বেসিক ওরাল হেলথ কেয়ার, একটু ওরাল হেলথ কেয়ার নিয়ে ডিসকাস করবে, অ্যাওয়ারনেস জেনারেট করবে, কমন কেয়ার অফ কমন অপথ্যালমিক এন্ড ইএনটি প্রবলেম, দেখবে কানে কোনো প্রবলেম আছে কিনা। স্ক্রিনিং এন্ড বেসিক ম্যানেজমেন্ট অফ মেন্টাল হেলথ নিয়ে তুমি একটু ডিসকাশন করবে, সার্ভিস প্রোভাইড করবে। এল্ডারলি এন্ড পেলিয়েটিভ হেলথ কেয়ার, ভিজিট করো বাড়িতে বাড়িতে, যারা পেলিয়েটিভ, যারা গ্যাস্ট্রিক পেশেন্ট ওদেরকে সার্ভিস প্রোভাইড করো। এমার্জেন্সি এন্ড মেডিকেল ইনক্লুডিং বার্নস এন্ড ট্রমা। ভাই তোমার কাজ তো একটু বাড়বে না? তোমার কাজ কি বেশি পুরানো 60 টাকার কাজ নাকি? না, যখনই তুমি সিএইচ হয়ে যাবে তখন তোমার হয়ে যাবে 12 সার্ভিস। ঠিক আছে, 12 সার্ভিস। এর মধ্যে আগে থেকেই 7টা আছে। যারা আমাদের এমপিডব্লিউ ভাই বোনেরা আছে, ওদের কিন্তু 7টা সার্ভিসে ওরা প্রোভাইড করে। বাট যখন এটা সিএইচও হয়ে যাবে তখন কিন্তু টোটাল 12 সার্ভিস। ঠিক আছে, 7টাও দিতে লাগবে, 5টাও দিতে লাগবে। বুঝা গেল? তাহলে এখানে কারেক্ট आंसर কি 5। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য নেক্সট টার্ম অফ দ্য ফলোইং নাম্বার সিরিজ 2 5 9 16 27 48। একটু সলভ করো। ঠিক আছে, অনেকক্ষণ আমরা নার্সিং নিয়ে পড়াশোনা করলাম, এবার একটু নার্সিং থেকে একটু ডিফারেন্ট। রিজনিং সবসময় কি হয়, একটা মাইন্ড রিফ্রেশমেন্ট। ঠিক আছে, ম্যাথ আমরা যখন ম্যাথ করতাম, ম্যাথটা বোরিং লাগতো। অ্যাকচুয়ালি ম্যাথ বোরিং না আমাদের, মানে আমরা ওই জিনিসটা ওই রকম ভাবে দেখতাম না। সেম রিজনিং এর পার্টটা এরকম। ম্যাক্সিমাম স্টুডেন্ট রিজনিং দেখলে ভয় পায়, আরে ভাই এটা তো আমি না, আমরা তো এটা জানি না। রিজনিং মানে এত কিছু না, এটা নার্সিং তো আরো ইজি। এটা রিজনিং মানে তোমার মাইন্ড রিফ্রেশ করে। ঠিক আছে, একটু যখন আমরা পড়তে পড়তে মানে টায়ার্ড হয়ে তখন আমরা একটু ঘোরাঘুরা করি, একটু ইনস্টাটা দেখি, ফেসবুকটা দেখি, হোয়াটসঅ্যাপটা দেখি, এগুলো না দেখে একটু রিজনিং করো, তাহলে তোমার কাজ দেবে না। তো রিজনিংটা কি? রিজনিংটা তোমার জাস্ট সিলেকশনের একটা মেইন কি পয়েন্ট। আর এই কিটাই খুঁজতে পারে না অনেকে। ঠিক আছে, এই কিটাই বাদ দিয়ে দেয়, যেন ভাবে যে আমি সিলেকশন হবো, আরে কি লাগবে তো সিলেকশন। তো এই কিটাই রিজনিং। ঠিক আছে, রিজনিং, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড জিকে খুব ইম্পর্টেন্ট। যারা একটু সিরিয়াস তারা কিন্তু, বা যারা একটু জিনিসটা বুঝে তারা কিন্তু এটার উপরে আলাদাভাবে ফোকাস দেয়। ঠিক আছে, আর সিলেকশন কিন্তু এটা থেকে আসে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু শুধু নার্সিং পড়ে যায়, এটা রং। শুধু নার্সিং পড়ে যে সিলেকশন হবে না। যাদের মিনিমাম মানে 26 মার্কস এর মধ্যে যাদের ম্যাক্সিমাম 10-15 মার্কস যারা ক্যারি করে, তারা কিন্তু এই এক্সামে কিন্তু সিলেকশন ইজিলি নিতে পারে। ঠিক আছে, তো রিজনিং দেখো, আচ্ছা এটা সলভ করো, বাকি অনেক কিছু এর বলার থাকে। তো এখানে দেখো রিজনিং গুলা একটা ফর্মুলাতে চলে। ঠিক আছে, তোমার ফর্মুলাটা বের করতে লাগবে। ঠিক আছে, এখানে কি আছে? এখানে দেওয়া আছে 2 5 9 16 27 45। তো দেখো এখানে একটা ফর্মুলাতে চলে। এখানে অনেকগুলো ফর্মুলা আছে, কোন ফর্মুলাতে কোনটা কাজে লাগে মানে কোনটা সলভ হয় বলা যায় না। ঠিক আছে, এখানে কি 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 ঠিক আছে, এখানে দেখো 2 আর 5 এর ডিফারেন্সটা কত? 3। এখানে ডিফারেন্সটা 4। এখানে ডিফারেন্সটা 7। ঠিক আছে, এখানে ডিফারেন্সটা 11। এখানে ডিফারেন্সটা 20 45 45 27 27 ঠিক আছে, তো দেখো এখানে সবগুলো কিন্তু একটা ফর্মুলাতে চলে। ঠিক আছে, এখানে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা অনেক সময় ডিফারেন্স থেকে হয়, অনেক সময় ডিফারেন্স থেকে হয় না, অনেক সময় অনেকগুলো ফর্মুলা ইউজ করো, মানে ইউজ করতে লাগে যে আদৌ এটার আনসার কোনটা। ঠিক আছে, তো এখানে এই যে ডিফারেন্সটা দেওয়া আছে, হ্যাঁ, মানে 3 4, এখানে দেখো এটার মধ্যে কোনো সিমিলারিটি নেই যে 3 4 4 আবার 7। তো এখানে কি করা যায়?
এখানে আচ্ছা তুমি যদি এটা প্লাস করো মানে 3 প্লাস 2 কত 5 এরপরে 5 প্লাস 4 ঠিক আছে 5 প্লাস 4 9 ঠিক আছে 9 আচ্ছা তাহলে 9 প্লাস 7 16 9 প্লাস 7 কত 16 তো ঠিক আছে তার মানে মানে এতটুকু পর্যন্ত বোঝা যায় যে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল মানে এই ফর্মুলাটা ঠিকঠাক আছে 16 প্লাস 11 কত 27 তো 16 প্লাস 11 27 হ্যাঁ এটাও ঠিক আছে 27 প্লাস 18 27 প্লাস 18 হ্যাঁ এটাও ঠিক আছে 45 27 প্লাস 18 তো কত 45 তো এখানে কি এখানে 45 27 মানে এখানে 45 তাহলে 45 প্লাস কত 45 প্লাস এখানে 18 27 3 আচ্ছা মানে গ্যাপ ঠিক আছে এখানে গ্যাপটা কত ঠিক আছে এখানে গ্যাপটা কত রোধ ঠিক আছে এই গ্যাপটা কত রোধ এখানে এটা বের করতে লাগবে ঠিক আছে এখানে গ্যাপটা 27 29 ঠিক আছে কত 29 তো এটা প্লাস করলে কত হয় 45 আর 29 45 29 74 আছে 74 ঠিক আছে এখানে কত 74 বুঝা গেল ক্লিয়ার অনেক ফর্মুলাতে ইউজ করা যায় এখানে কারেক্ট आंसर সি নেক্সট কোশ্চেন which of the following is not a principle of primary health care ঠিক আছে প্রাইমারি হেলথ কেয়ার তো এটা তুমি মনে রাখবে যে প্রাইমারি লেভেল ঠিক আছে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি লেভেল প্রাইমারি লেভেলে কারা আছে আয়ুষ্মান আরোগ্য মন্দির আর পিএসসি প্রাইমারি লেভেল যারা থাকে তারা মেইন পারপাস মানে মেইন অবজেক্টিভ কি প্রিভেনশন নট কিউর প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তো প্রিভেনশনের মেইন কাজ প্রিভেনশন মানে কি কোনো একটা অঙ্গনওয়াড়ি স্কুলে বা কোনো একটা স্কুলে গিয়ে তুমি টোবাকো নিয়ে ডিসকাস করলে ম্যালেরিয়া ডিসকাস করলে এইচআইভি নিয়ে ডিসকাস করলে সেক্সুয়াল এডুকেশন নিয়ে ডিসকাস করলে এগুলো কি প্রিভেনশন কেন ফার্দার যাতে কোনো প্রবলেম না হয় মানে প্রাইমারি প্রিভেনশন তো প্রাইমারি প্রিভেনশনের কাজ কি করে প্রাইমারি লেভেলের হেলথ ইনস্টিটিউশন প্রাইমারি লেভেল হেলথ ইনস্টিটিউশন কি আয়ুষ্মান আরোগ্য থাকে পিএসসি থাকে তো পিএসসি মেইন ফোকাস কি থাকে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন থাকে ইকুইটেবল ড্রাগ ডিস্ট্রিবিউশন medicines appropriate technology community participation means বিভিন্ন প্রোগ্রাম বা স্কুল হেলথ প্রোগ্রাম বাট ড্রাগ ডিস্ট্রিবিউশন কিন্তু প্রাইমারি লেভেলে প্রিন্সিপাল না ঠিক আছে মেইন প্রিন্সিপাল না ঠিক আছে ড্রাগ ডিস্ট্রিবিউশন কিন্তু মেইন প্রিন্সিপাল না তুমি কোনো একটা ডিজিজ হলে রিলেটেড কোনো মেডিসিন দিতে দাও ঠিক আছে বাট কোনো মানে ড্রাগ ডিস্ট্রিবিউশন এটা কোনো স্পেসিফিক কোনো প্রিন্সিপাল না ঠিক আছে তো এখানে কারেক্ট आंसर মানে এটা প্রিন্সিপাল আন্ডার আসে না যেটা শুধু ড্রাগ ডিস্ট্রিবিউশন ঠিক আছে তো কোর প্রিন্সিপাল এন্ড কনসেপ্ট অফ পিএসসি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন ইকুইটেবল ডিস্ট্রিবিউশন মিন্স সার্ভিস
তুমি কোনো একটা পেশেন্ট এলো, কোনো একটা পেশেন্ট আসার পর তুমি পেশেন্টকে সার্ভিস দিতে লাগবে, যে পেশেন্টের কি প্রবলেম, পেশেন্টের তুমি ব্লাড প্রেশার চেক করো, তুমি ব্লাড সুগার টেস্ট করো, আরডি কিট করো, ম্যালেরিয়া ডায়াগনোজ করো, এগুলো কি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, সবার জন্য সেম। কমিউনিটি পার্টিসিপেশন, স্কুল প্রোগ্রাম কলেজ এগুলো দিয়ে অ্যাটেন্ড করা। ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন মিন্স তোমার কোঅর্ডিনেশনটা পঞ্চায়েত, স্কুল, পিডব্লিউডি, তারপরে ওয়াটার সাপ্লাই, ডিডব্লিউএস সবগুলোর সঙ্গে কানেক্টেড থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, হ্যাঁ এখন আমরা সবকিছু পোর্টাল বেস ওয়ার্ক করি, ঠিক আছে, অনেকগুলো পোর্টাল আমরা ইউজ করি। হেলথ প্রমোশন এন্ড প্রিভেনশন, এগুলো মেইন প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ সেন্টার। Next question, population day observed in Ayushman Arogya Mandi every year, 10th Jan, 8th December, 11th July, 12th March. সুনন্দা, এখানে 29টা কি 29টা আগের গুলা দেখো, আগের গুলোর মধ্যে কতটা গ্যাপিংটা কতটা, যেমন 2 আর 5 এর মধ্যে গ্যাপ কত, হ্যাঁ 3, তো এটা গ্যাপটা 29, ঠিক আছে 29 গ্যাপটা কত, তুমি এখানে অপশনগুলো থেকেও ম্যাচ করতে পারো যে কোন অপশনটা ম্যাচ করে, ঠিক আছে, জাস্ট গ্যাপিংটা কতটুকু এটা আমরা দেখলাম। আচ্ছা, এখানে কারেক্ট आंसर কোনটা, জুলাই। আচ্ছা, তো এখানে দেখো এই যে চার্টটা দেওয়া আছে, এই চার্টটা কিন্তু ডিরেক্টলি যে গাইডলাইন, অর্থাৎ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের যে একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটার নাম ওয়েলনেস ক্যালেন্ডার, ঠিক আছে, ডিরেক্টলি ওয়েলনেস ক্যালেন্ডার থেকে, কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দির মানে প্রোগ্রাম বেস, যে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম এনএইচপির প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করা হয়, সবগুলো আয়ুষ্মান আরোগ্য মন্দির থেকে, ঠিক আছে। এখানে দেখো এই হেলথ ক্যালেন্ডারটা খুব ইম্পর্টেন্ট, 5 স্টার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ক্যালেন্ডারটা একটু মনে রাখতে লাগবে, ঠিক আছে, স্ক্রিনশট রাখতে পারো, বা এটা তোমরা যে গাইডলাইন এইচডব্লিউসি যে গাইডলাইন, সেই গাইডলাইন থেকে তোমরা পেতে পারো, ঠিক আছে। তো এখানে গাইডলাইনের মধ্যে কি আছে, ওয়েলনেস ক্যালেন্ডারের মধ্যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে অনেকগুলো ওয়েলনেস ক্যালেন্ডার আছে। তো এখানে টোটাল এখানে আসতে পারে যে এখানে ওয়েলনেস ক্যালেন্ডারের আন্ডারে টোটাল কয়টা প্রোগ্রাম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 29 30 31 2 3 4 5 6 7 8 9, তাহলে টোটাল কয়টা 39 एग्जाम যদি আসে, টোটাল ওয়েলনেস ক্যালেন্ডারে টোটাল প্রোগ্রাম কয়টা 39 প্রোগ্রাম। এখন এই দেখতে লাগবে প্রতিটা ডিসেম্বর মানে প্রতিটা মান্থে কোন প্রোগ্রাম, ঠিক আছে, এগুলো তো তোমাদের একটু মনে রাখতেই লাগবে, ঠিক আছে। এটা ওয়েলনেস ক্যালেন্ডার, ঠিক আছে, ওয়েলনেস ক্যালেন্ডার মানে এইচডব্লিউসি এর গাইডলাইন অনুসারে বলছে কি ওয়েলনেস ক্যালেন্ডারে যে ডেটগুলো দেওয়া আছে, এই ক্যালেন্ডারটা কিন্তু ডাইরেক্টলি গাইডলাইন থেকে নেওয়া, ঠিক আছে, এটা আমার নিজের হাতে তৈরি করা না, এটা ওয়েলনেস গাইডলাইন থেকে নেওয়া। ওয়েলনেস গাইডলাইন্স অনুসারে যে ডেটগুলো মেনশন করেছে সেই ডেটে আমাদের এই প্রোগ্রামগুলো করতে হবে। সাপোজ যে ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে 11 জুলাই, 11 জুলাইতে আমরা কি করব, ওয়ার্ল্ড পপুলেশন ডে নিয়ে আমরা বিভিন্ন ডিসকাস করব, কন্ট্রাসেপটিভস নিয়ে ডিসকাস করব, যে কেন পপুলেশন ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে যাতে কিভাবে মিনিমাইজ করা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ওয়েলনেস ক্যালেন্ডার আন্ডারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো কোন ডেটে কোন প্রোগ্রাম সেলিব্রেট করা হয়। কাইন্ডলি এটা একটু খুব খুব ভালো করে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন এক্সামে শিওর আসবে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 5 4 3 2 1, এখানে কারেক্ট आंसर 11 জুলাই, 11 জুলাই। নেক্সট, কালেকশন অফ থিক পালস ইন প্লেউরাল ক্যাভিটি ইজ টার্মড অ্যাজ, তো আমাদের যে লাংস থাকে এটা থাকে ট্রাকিয়া, নেক্সট থাকে ব্রঙ্কাস, এটা থাকে লাংস, লাংসের যে সারাউন্ডিংস থাকে এটাকে বলি আমরা প্লেউরাল ক্যাভিটি, যেখানে মধ্যে যদি ফ্লুইড হয়ে যায়, ঠিক আছে, ফ্লুইড হয়ে যায় কি বলবো
কালেকশন অফ থিক পাস ইন দ্য প্লুরাল ক্যাভিটি। আচ্ছা, এখানে যদি পাস হয়ে যায় তখন এটাকে আমরা কি টার্ম বলি? অ্যাটেলেকটেসিস, তো লাং কোলাপস হয়ে যায়। ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাস গুলা কি হয়ে যায়? ডাইলেট হয়ে যায়। এমপাইসেমা কোলাপস, লাং কোলাপস হয়ে যায় এমপাইমা। এমপাইমা মিন্স পি মিন্স পাস, পাস কালেকশন। তো এখানে কারেক্ট অ্যান্সার সি। নেক্সট, what is the primary aim of epidemiology? ঠিক আছে, epidemiology, health education, treatment of disease, describe the distribution and magnitude of health and disease, measurement of mortality. Correct answer. Correct answer C. Correct answer C. Describe health education, describe the distribution and magnitude of health disease. ঠিক আছে, কালকের ক্লাস টাইম সেম টাইম। ঠিক আছে, কালকের ক্লাস টাইম সেম, নট অ্যাপ্লিকেবল। In CAB 400, CAN 324, then CAR কত? এখানে কি আছে? CAB equal to 400, আর আছে CAN equal to 324। ঠিক আছে, তো এখানে দেখো C কত আছে? আমরা যখন A B C D F G H লিখি, A কত নম্বরে আছে? A আছে 1, C আছে 3, P কততে আছে? P কততে আছে? F B C D E F G H I J K L M N O P 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটা কত আছে? 16। তো কত আছে? 16 4 20। ঠিক আছে, 20 আসে। তো 20 এটা 20 স্কয়ার করো, 20 স্কয়ার করলে কত আছে? 400। এখানে কত আছে? C আর N। তো C means 3, 1 আর N কত আছে? N 15। এটা কত আছে? 15 15 16 19। তো 19 এর স্কয়ার করো, 19 এর স্কয়ার করলে কত? 324। এখানে কি আছে? CAR, C means 1 R, C means 3, A 1 R, M N O P Q R, তাহলে 16 17 18 18, তো মানে এটা 18, তো 18 is 18 22 নাকি 22। তো 22 স্কয়ার করো, কত আছে? 22 স্কয়ার করো, কত আছে? কত আছে? 22 484 না? 484। তো কারেক্ট আনসার সি। রিজনিং জিনিসগুলো একটু ফর্মুলা, তুমি কোন ফর্মুলাতে কাজে লাগে একটু দেখে করলে হয়, সিম্পলি। ঠিক আছে, কাইন্ডলি তোমরা রিজনিংটা একটু ভালো করে স্ট্রং করার ট্রাই করো। ঠিক আছে, যে কদিন টাইম আছে টাইমে হয়ে যায়। ঠিক আছে, রিজনিং জিকে কাইন্ড অ্যাফেয়ার্স কিন্তু যদি স্ট্রং থাকে তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তো তোমাদের অনেকেই দেখেছি তোমরা ফর্ম ফিল আপ করেছো যে আমাদের ফ্রি মক টেস্ট প্রবাবলি আমরা ফ্রাইডেতে রাখতে পারি স্টুডেন্টের রিকোয়েস্টে, যে স্যার ফ্রাইডেতে করুন। তো প্রবাবলি আমরা ফ্রাইডেতে রাখতে পারি, বাট নট শিওর। তো আমরা তাও ইনফর্ম করে দেবো। তার আগে তোমরা যারা ইন্টারেস্টেড ফ্রি মক টেস্টে জয়েন করতে, একেবারে ঠিক এক্সাম প্যাটার্নই, তোমাদের ফাইনাল এক্সাম প্যাটার্নই এক্সামটা হবে। এক্সামের মধ্যে আমরা 50 কোশ্চেন রাখবো, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, রিজনিং সহ বাকি নার্সিং এর পার্টটা থাকবে।
একটা টাইম লিমিট করা থাকবে। তো যারা এখনো ফর্ম ফিল আপ করনি, আমাদের যে ইউটিউব লাইভ ক্লাসগুলো আছে সবগুলো লাইভ ক্লাসে তার ঠিক ভিডিও ডেসক্রিপশনের নিচে, ঠিক আছে, দেখবেন লাইভ ক্লাসটা চললে পরে নিচে একটা লাইন থাকে, এখানে মোর একটা অপশন থাকে, মোর অপশনে ক্লিক করলে তারপরে ফ্রি মক টেস্ট রেজিস্ট্রেশন লিংক লেখা আছে, এখানে ক্লিক করলে তোমার ডিটেলসগুলো ফিল করো, করার পর সাবমিট করলে পরে এটা আমাদের কাছে আসবে, ঠিক আছে। অথবা তোমরা এই ফোন নাম্বারে যে লিংকের জন্য বলতে পারো, ঠিক আছে, বললো সেই আমরা একই জিনিস বলবো যে এটা ভিডিও ডেসক্রিপশনে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো যেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেল্পফুল স্টুডেন্টের জন্য 360 আন্ডারে আমরা সেকেন্ড মক টেস্ট, ফ্রি মক টেস্ট আমরা স্টার্ট করব, যেটা আমরা প্রবাবলি ফ্রাইডেতে রাখতে পারি, ঠিক আছে। তো তার আগে যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো কমপ্লিট করানো। দেখো অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমরা যে নন নার্সিং পার্টটা কিভাবে করব, তো এটা নন নার্সিং পার্টটা কিভাবে করবে, নন নার্সিং পার্ট সবটা আমরা মানে করতে পারি না কারণ টাইম লিমিটেশন থাকে। তো নন নার্সিং পার্টের জন্য তোমরা কিন্তু 360 অ্যাপের মধ্যে তোমরা ভিজিট করে টার্গেট 26 কোর্সটা তোমরা দেখতে পারো, ওখানের মধ্যে পুরো যে কারেন্ট অ্যাফেয়ার্স জিনিস সব কিছু আছে, এটা তোমাদের পার্সোনাল ম্যাটার, বাট আমি জাস্ট তোমাদেরকে একটা জাস্ট সাজেশন দিলাম, তোমাদের বাকিটা তোমাদের চয়েস। যারা ইন্টারেস্টেড বা যারা ইন্টারেস্টেড তোমরা ওই এটার মধ্যে ভিজিট করে টার্গেট 26 ভিজিট করে ওই কোর্সটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। এটা তোমাদের পার্সোনাল চয়েস, বাট আমার কোনো রিকমেন্ডেশন না, জাস্ট তোমাদেরকে যারা যারা জানতে চাও ওদেরকে আমি ইনফর্ম করলাম, অতটুকু আর কিছু না। তো আশা করি তোমাদের যে ক্লাসগুলা আমরা কন্টিনিউ রাখছি এক্সাম পর্যন্ত, কারণ অনেক কিছু প্রবলেমের পরও তোমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তো এটা আমারই খুব ভালো লাগে যে তোমাদের সঙ্গে ডিসকাস করতে, শেয়ার করতে। তো এটা আমার আমি অ্যাডিক্টেড, ঠিক আছে, এটা আমার একটা হ্যাবিট। তো এটা আমি একদম খুব ট্রাই করি যে বেস্ট কি ডেলিভার করা যায় কন্টেন্ট, যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট বা যে এক্সামে আসবে সেটাই সবসময় ট্রাই করি। আর যখন কোনো একজন লোক যখন কোনো কিছু মন থেকে করে, যেমন তোমার প্যারেন্টস তোমার বেটারমেন্টের জন্য ওরা মন থেকে ট্রাই করে, তো তোমার সেই জিনিসটা অবশ্যই হয়। তো সেম আমি ওইটা ট্রাই করি, আমি আমার একদম খুব মন থেকে জিনিসটা ট্রাই করি যে স্টুডেন্টের আরও কীভাবে বেটার করা যায়, আরও কীভাবে কন্টেন্টগুলো ডেলিভার করা যায়, আরও কী কী কন্টেন্ট নিয়েও নতুন গাইডলাইন কী অ্যাড করা যায়। তো সেটা আমি সবসময় ট্রাই করি যাতে তোমাদের সেটা হেল্প হয়, আর তোমরা যাতে এক্সামে র্যাঙ্ক নিয়ে আসতে পারো, ঠিক আছে, এক্সাম যদি ক্র্যাক করতে পারো, এবং সেটা সামনের এক্সামে যেটা 1 ফেব্রুয়ারিতে আছে সেটাই যাতে সবার টার্গেট থাকে। তো আজকে ক্লাসে আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু নতুন কোশ্চেন আমরা আজকে ক্লাস থেকে জানতে পারলাম, এমন আরও অনেকগুলো কোশ্চেন অনেক কিছু তোমরা ক্লাস থেকে জানতে পারবে। নেক্সট ক্লাসগুলোতে যে কদিন টাইম আছে সেই টাইমের মধ্যে আমরা ট্রাই করবো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কভার করতে। মক টেস্টের জন্য যারা ইন্টারেস্টেড প্লিজ ফ্রি মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করো, সেখানে তোমাদের কোনো অ্যামাউন্ট পে করতে হচ্ছে না, জাস্ট এটা তোমাদের 360 আন্ডারে ফ্রি মক টেস্ট, এটা তো সবার জন্য, তোমাদের রিপাবলিক ডে গিফট, সেটা সবার জন্য, সবাই এলিজিবল। বাট একটু লক্ষ্য রাখবে ফর্ম ফিল আপ করার পরে কেউ যদি না আসো তাহলে কিন্তু নেক্সট টাইম আর কোনো রিকোয়েস্টেও কাজ হবে না, কারণ আমরা কিন্তু সেটা সিস্টেমে আমাদের ব্লক হয়ে যাবে, ঠিক আছে, সেটা আমাদের হাতে থাকবে না। তো জিনিসগুলো একটু মেনটেন করতে হবে, কারণ ডিসিপ্লিন ইম্পর্টেন্ট আর কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট, সেটাই আমরা সবসময় মেনটেন করছি, তোমাদের লাইফ যাতে সিকিউর হয় সেটাই। কোনো ডাউট বা কোনো কোয়েরি থাকলে সেম ফোন নাম্বারে তোমরা ইনফর্ম করে জানাতে পারো, বা ইউটিউবের ডেসক্রিপশন বা চ্যাট বক্সে তোমরা লিখতে পারো। ক্লাস কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে, কারণ তোমাদের ফিডব্যাক হচ্ছে গিয়ে আমার আলটিমেট মোটিভেশন বা আমার এনার্জি। তো অবশ্যই জানাবে ক্লাস যদি ভালো লাগে, ক্লাস যদি তোমাদের হেল্প হচ্ছে, কিছু যদি নতুন কন্টেন্ট শিখতে পারছো তোমরা অবশ্যই জানাবে। আমি তোমাদের সব সব কমেন্টসগুলো আমরা দেখি। ক্লাস লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যাতে ইনফরমেশন তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ, গুড নাইট।